হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লেসিংস একাডেমি। তো আজকে তোমাদের 3 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি গ্রুপ সি আর ডি এর আগে আমাদের দুটো প্র্যাকটিস সেট হয়ে গেছে। যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখে নিও। আচ্ছা, তো শুরু করা যাক প্র্যাকটিস ক্লাস 3। প্রত্যেকটা ভিডিওর আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আগে নিজেরা পজ করবে, ভিডিওটা নিজেরা ট্রাই করবে এবং তারপর কিন্তু আমার সলিউশনটা দেখবে। ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন। ঠিক আছে, আমাদের বলেছে যে 16টি সংখ্যার গড় হচ্ছে 8। প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয়, তাহলে সংখ্যাগুলির নতুন গড় কি হবে? আচ্ছা দেখো, একটা নিয়ম শিখে নাও, তাহলে আমাদের কিন্তু এগুলো চটপট হয়ে যাবে। যে তোমাকে যদি বলে যে কিছু সংখ্যার গড় হচ্ছে এক্স, প্রত্যেকের সাথে তুমি ওয়াই করে যোগ করলে, তাহলে নতুন গড় হবে এক্স প্লাস ওয়াই। প্রত্যেকের থেকে তুমি ওয়াই বিয়োগ করলে, তাহলে নতুন গড় হবে এক্স মাইনাস ওয়াই। প্রত্যেকের সাথে তুমি ওয়াই দিয়ে গুণ করলে, তাহলে নতুন গড় হবে এক্স ইন্টু ওয়াই, এবং ভাগের ক্ষেত্রেও জিনিসটা সিমিলার। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি করব? তোমাকে বলেছে 16টি সংখ্যার গড় হচ্ছে 8। ঠিক আছে, এবার প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করছো, তাহলে প্রতিটির সাথে যেহেতু আমরা 2 যোগ করছি, তাহলে নতুন গড়টাও 2 বেড়ে যাবে আগের গড়ের থেকে। ঠিক আছে, তাহলে নতুন গড় হচ্ছে তোমার, আগে কত ছিল? আগে গড় ছিল হচ্ছে 8। তো তার সাথে কত বাড়ছে? প্রতিটার সাথে কত যোগ করছো? 2 যোগ করছো, তাহলে নতুন গড় হয়ে গেল 10। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ডিটেলস ক্যালকুলেশন করার একদমই দরকার নেই। যখনই এরকম প্রশ্ন থাকবে আমরা এইভাবে এটাকে সলভ করব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। আমাদের সিম্পল ভ্যালু বের করতে বলেছে। তো ক্যালকুলেশন বদমাস ফর্মুলা অনুসারে তোমরা জানো যে ব্র্যাকেটের কাজ সবার আগে করতে হয়। তো এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে 60 ডিভাইডেড বাই 2.5। আচ্ছা, ডিভাইডেড বাই চিহ্নকে আমি ভাগ না করে তো এইভাবেও লিখতে পারি, তাই না? কোনো এ ডিভাইডেড বাই বি, সেই জিনিসটাকে তো আমরা এ বাই বি হিসেবেও লিখতে পারি। তো এখানে আমরা সেটাই করলাম, যে 60 ডিভাইডেড বাই 2.5 ক্যালকুলেশন না করে আমরা কি করলাম, ইনটু চিহ্ন দিলাম এবং ডিভাইডেড বাই চিহ্নটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করলাম ফ্র্যাকশন আকারে। না, এখন ক্যালকুলেশনটা আমাদের আরো ইজি হয়ে যাবে, যে এখানে দশমিক, এখানে একটা দশমিক এক ঘর সরে গেলে এটা হবে 35, এটা হবে 25, দশমিকটা আর থাকবে না। তাহলে 5 দিয়ে সিম্পল কাটো, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 7, আর 5 বারো 60, তার মানে 7 বারো হচ্ছে 84। তাহলে অ্যান্সারটা হয়ে গেল 84। বোঝা গেল? নেক্সট পরের প্রশ্ন আমাকে বলেছে যে নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটি দ্বারা 259 এবং 847-কে ভাগ করলে প্রতিটা ক্ষেত্রেই তোমার 7 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে প্রশ্নটার আকারটা হচ্ছে এইরকম, যে কোনো একটা সংখ্যা দিয়ে তুমি যখন 259-কে ভাগ করছো তখন ভাগশেষ থাকছে 7, এবং সেই সংখ্যাটা দিয়েই তুমি যখন 847-কে ভাগ করছো তাহলে সেই ক্ষেত্রেও হচ্ছে 7। তাহলে এই ধরনের প্রশ্নগুলো যখন তোমাকে সেম রিমাইন্ডার, মানে একই ভাগশেষ কথাটা দেওয়া থাকবে, যে প্রতিটি ক্ষেত্রে একই ভাগশেষ আছে, ঠিক আছে, বা একই অবশিষ্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবে? সেই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গসাগু বের করতে হবে। আচ্ছা, কার গসাগু বের করতে হবে? এই ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করলে। ঠিক আছে, এই ভিতরেরটাকে কি বলে? ভাজ্য বলে, আমরা ছোটবেলায় শিখেছি। এটা হচ্ছে ভাজক, নিচেরটা হচ্ছে ভাগশেষ, আর এদিকেরটা হচ্ছে ভাগফল। তো ভাজ্য মাইনাস ভাগশেষ যেটা হবে তার গসাগু আমাদের কিন্তু বের করতে হয়। ঠিক আছে, কি বললাম? কাদের গসাগু বের করবে? না, ভাজ্য মাইনাস ভাগশেষ, ঠিক আছে, এর গসাগু নির্ণয় করতে হয়। আচ্ছা, তাহলে এখানে ভাজ্য হচ্ছে 259, তাহলে 259 থেকে 7 বাদ দিলে, আর একটা সংখ্যা হচ্ছে আমাদের 847, ওখান থেকে 7 বাদ দিলে এর গসাগু
তাহলে বিয়োগগুলো করলে এটা হচ্ছে 252 আর এটা হচ্ছে 840, এর গসাগু তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবার গসাগু নির্ণয় করার যে মেথড আছে সেই মেথডের সাহায্যে তুমি এটাকে করতে পারো। এখানে এই দুটোর গসাগু বের করতে হবে, তো তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করো, মানে 252 দিয়ে 840কে ভাগ করছো। 4 দুগুণে 8, আর 4 বেশি হয়ে যাবে, তাহলে 3 দিয়ে যাও। 3 দুগুণে 6, 3 25 75, এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে 5টা 6 হলে 6 8 14, মানে 84। 84 দিয়ে যদি আমি 252কে ভাগ করি তাহলে কি মিলবে? হ্যাঁ, মিলে যাচ্ছে, 3 দিয়ে মিলে যাচ্ছে। 3 4 12, হাত 3 আসে 24 25, 252। ঠিক আছে, তার মানে 84 দিয়ে যেহেতু আমার অ্যান্সারটা মিলে গেল, তার মানে গসাগু হচ্ছে 84, তোমার এখানে অ্যান্সারটা হচ্ছে 84। ঠিক আছে, তাহলে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে তোমাকে যদি এই ধরনের প্রশ্ন দেওয়া হয় এবং সেক্ষেত্রে যদি সেম রিমাইন্ডার মানে একই ভাগশেষ বা অবশিষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব না, ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করলে যেগুলো হবে তাদের গসাগু তোমাকে নির্ণয় করতে হবে। ওকে, নেক্সট। পরেরটা আমাদের একদম সিম্পল ক্যালকুলেশন, বলেছে 0.123, এটাকে যদি আমরা ভাগ করি 10-এর কিউব দিয়ে তাহলে অ্যান্সারটা কত আসবে? দেখো, কোনো জিনিসকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 1 ঘর দশমিক সরবে, যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 2 ঘর দশমিক সরবে, এবং যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে 3 ঘর দশমিক সরবে। ফর এক্সাম্পল, আমি একটা অন্য নাম্বার নিলাম, ধরো আমি 345 নিলাম, তো তাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি দশমিক 1 ঘর সরল। যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে দশমিকটা 2 ঘর সরবে। ঠিক আছে, ডান দিক থেকে 2 ঘর সরল। আর যদি আমি 1000 দিয়ে ভাগ করতাম তাহলে দশমিকটা 3 ঘর সরতো, মানে 1 2 3, অর্থাৎ তখন অ্যান্সারটা হতো 3 4 5। আমি যদি তার থেকে 10,000 দিয়ে যদি ভাগ করতাম তাহলে তোমার অ্যান্সারটা হতো 0.0345। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিচে যতগুলো শূন্য থাকে তো তার ভিত্তিতে দশমিকটা ডান দিক থেকে তত ঘর সরে। ঠিক আছে, তাহলে এখানেও জিনিসটা তাই হবে যে 10-এর কিউব মানে হচ্ছে 1000, 1000 মানে হচ্ছে 3টে শূন্য, তাহলে আমাদের দশমিকটা 3 ঘর সরে যাবে ডান দিক থেকে, আর বাঁ দিকে 3 ঘর সরবে। তাহলে দশমিকটা আমাদের 1-এর আগে ছিল, তাহলে 1-এর আগে কি বসাবে তুমি? না, শূন্য বসাতে হবে। ঠিক আছে, 3টে শূন্য বসাতে হবে, তাহলে 1 2 3, মানে এইখানে দশমিকটা আসবে। দশমিকের আগে রিপ্রেজেন্ট করার জন্য একটা 0 বসিয়ে দিতে পারো, তার মানে তোমার আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে 0.000123, অর্থাৎ অপশন বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরে আমাদের যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে 3টি সংখ্যার গসাগু বের করতে বলেছে। নাও 2টি সংখ্যার গসাগু তোমরা জানো, যদি কারো 3টি সংখ্যার গসাগু জানা না থাকে তাহলে ভালো করে দেখো। 3টি সংখ্যার ক্ষেত্রে আমি প্রথমে যে কোনো দুটো সংখ্যাকে নিতে পারি, ধরো আমি প্রথম দুটো এই দুটোকে নিলাম। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এদিকে 1365 আর হচ্ছে 1560 এই দুটোকে নিলাম, তাহলে 1 দিয়ে যাচ্ছে, 5 6টা 7 হলো, 7 আর 9 16, 3টে 4 হলো 195। আচ্ছা, 195 দিয়ে 1365-কে যেতে হবে, মানে গসাগুর নিয়মটা হচ্ছে ভাগশেষ যেটা হবে সেই ভাগশেষ দিয়ে আগের ভাজকটাকে তোমাকে আবার ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 195 দিয়ে যদি ভাগ করি তাহলে এদিকে কত দিয়ে যেতে পারে? এটা 5 দিয়ে যাবে কি? 5 5 25, 2 5 45 আর 2 47, আর বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, না, 5-এর থেকে বেশিতেই যাবে, 19 দিয়ে, তো 7 দিয়ে একবার ট্রাই করে দেখি। 5 7 35, হাতে রইল হচ্ছে 3, 7 9 63, 63 3 64, হাতে রইল 6, 7 1 7 8 6 13। 195-এ মিলে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের অ্যান্সারটা কিন্তু 195 হবে না। আমাদের কিন্তু পরেরটা ভেরিফাই করে নিতে হবে যে 195 দিয়ে 1755 যাবে কিনা। ঠিক আছে, তাহলে যদি চলে যায় তো ভালো, না হলে অন্য কিছু অ্যান্সার হবে।
195 দিয়ে যদি আমি 1755-কে ভাগ করি, আচ্ছা এটা 7 দিয়ে গেছিল তো, তাহলে ওটা 9 দিয়ে চেক করো। 9 দিয়ে যদি আমি যাই, 5 নং 45, 17 হলো 4, 9 9 81, 81 4 85, 18 হলো 8, 9 কে 9, 9 8 হচ্ছে 17, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে যেহেতু 195 দিয়ে মিলে যাচ্ছে, তার মানে ডেফিনেটলি গসাগুটা হচ্ছে 195। এইভাবে তিনটি সংখ্যার গসাগু বের করতে হয়, তো অ্যান্সারটা আমাদের ফাইনালি হলো 195। নেক্সট, আচ্ছা পরেরটা আমাদের বলেছে যে সুরেশ হচ্ছে 800 টাকা ধার করেছে 6% সুদে, এবং নরেশ হচ্ছে 600 টাকা ধার করেছে 10% সুদে। কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ, আচ্ছা ঋণ পরিশোধের পরিমাণ কথাটার মানে হচ্ছে যে সুদে আসলে, তাহলে কত বছর পরে টাকাটা সুদে আসলে সমান হবে সেইটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 800 টাকার 6% রেটে যদি আমি টাকাটা ধার করি, 800 টাকার তো আমাকে পে করতেই হবে, ঠিক আছে, মানে সুরেশ তো 800 টাকা পে করছেই, এবং তার সাথে 800 টাকা যে 6% সুদের টাকাটা হচ্ছে পিটিআর বাই 100, আমরা ফর্মুলা জানি এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100, তো এইটা হচ্ছে সুদে আসলে ও পে করবে, ঠিক আছে, এটা সুরেশের ক্ষেত্রে হলো। আচ্ছা নরেশের ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে ও 600 টাকা ধার করেছে 10% রেটে, ঠিক আছে, তাহলে নরেশ কি করছে, 600 টাকা তো পে করছে, এবং 600 টাকার উপর যে সুদের টাকাটা হচ্ছে 600 10% রেটে, ঠিক আছে, তো সেই টাকাটা ও পে করছে। এবার প্রশ্নানুসারে আমাদের বলেছে যে ঋণ পরিশোধের পরিমাণ দুজনের ক্ষেত্রে সমান, তাহলে এইটাকে আমরা কি করছি, ইকুয়াল করে দিচ্ছি। আচ্ছা দুটোকে ইকুয়াল করলে এদিকে ক্যালকুলেশন করো, 100 দিয়ে কাটলে হচ্ছে 8, 6 48, এদিকে 100 দিয়ে কাটলে হচ্ছে 6 60, তাহলে 60 থেকে 48 বাদ দিলে পড়ে থাকবে 12টি, এটা ওদিকে চলে গেলে মাইনাস হবে, আর 600টা যদি এদিকে আসে তাহলে 800 থেকে 600 বিয়োগ করলে হচ্ছে 200, তাহলে ফাইনালি তোমার আনসারটা হচ্ছে 200/12। 4 দিয়ে কাটাকুটি হয়ে যাবে, 4 5 20, 0 4 দিয়ে গেলে 3, 3 ষোলো 48, 2 16 15, 2 এর 3 হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, তাহলে তোমার অ্যাকচুয়ালি আনসারটা হচ্ছে 16 15 2 3 বছর, মানে অপশন ডি হচ্ছে আনসার। ঠিক আছে, বোঝা গেল। যখনই আমাদের বলা থাকবে যে ঋণ পরিশোধের পরিমাণটা সমান দুজনের ক্ষেত্রে, তখন আমাদের মাথায় রাখতে হবে হচ্ছে দুজনের ক্ষেত্রে অ্যামাউন্ট যেটা আছে সেইটা সমান হবে। নেক্সট, আচ্ছা পরেরটা বলেছে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য, যদি 1% বেশি সুদে তা রাখা হতো, তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেতে ওই অর্থের পরিমাণ কত। ঠিক আছে, আমরা এখানে খুব একটা সুন্দর ট্রিক্স ইউজ করব, সেটা দেখে নাও। আমরা কিন্তু ডিটেলসে যাব না এটাকে, যে 1% বেশি হতো সুদের টাকাটা, রেটের পরিমাণটা যদি 1% বেশি হতো, তাহলে আমি 5100 টাকা বেশি পেতাম, তাই তো। আচ্ছা 1% বেশি কথাটার মানে কি, যে 100 টাকার 1 বছরের যে সুদ সেটা 1 টাকা বেশি হবে, ঠিক আছে, তাহলে আমি শুধু ওই লাস্টের পার্টটাকে জোর দিয়েছি যে 1 টাকা বেশি হবে, ঠিক আছে, তাহলে 1 বছরে তোমার বেশি হচ্ছে 1 টাকা, 1 বছরে বেশি হচ্ছে 1 টাকা, তাহলে 1 বছরে যদি 1 টাকা বেশি হয়, তোমাকে বলেছে হচ্ছে 3 বছর, তাহলে 3 বছরে কত টাকা বেশি হবে, না 3 টাকা বেশি হবে, তাই না। তাহলে তোমাকে পরীক্ষার সময় কিচ্ছু নয়, তুমি এইটার সাথে এটাকে গুণ করে দেবে, ঠিক আছে, 3 একে 3, তাহলে 3 টাকা বেশি হচ্ছে, কিন্তু এটা হচ্ছে কল্পনাতে, তাই তো, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, যেহেতু এটার ভিত্তিতে আমরা ধরে নিচ্ছি যে 1 বছরে বেশি হচ্ছে 1 টাকা, এটা 100 টাকার উপরে ধরা হচ্ছে, তো সেই হিসেবে বাস্তবে হচ্ছে 5100 টাকা বেশি হচ্ছে, তাহলে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি, যে 3 মানে হচ্ছে 5100, তাহলে 1 মানে কত, 3 দিয়ে ভাগ করলে 3 17 51, 1 মানে হচ্ছে এইটা, তাহলে আমরা বলেছিলাম যে 100 টাকার 1 বছরে বেশি হচ্ছে 1 টাকা, মানে প্রিন্সিপালটা হচ্ছে 100 টাকা, তো সেই জন্য তোমাকে বের করতে হবে, এই সিস্টেমে যখনই করবে প্রিন্সিপালটাকে সবসময় আমরা 100ই ধরে থাকি, ঠিক আছে, আরো দুটো শূন্য বসে গেল, তাহলে 17, তার পিছনে হচ্ছে 4টি শূন্য, অর্থাৎ অপশন এ হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, তাহলে জিনিসটা বোঝা গেল।
ঠিক আছে, তাহলে আমাদের পুরো ক্যালকুলেশনের দরকার পড়ছে না। আমরা কি করছি না, আমাদের বলেছে 1% রেশিও, তো এবার 1% বেশি মানে 1 বছরে 1 টাকা বেশি, তাহলে 3 বছরে 3 টাকা বেশি, তাহলে 3 মানে হচ্ছে 5100, 1 মানে কত, 100 মানে কত। ওকে, নেক্সট। পরেরটা আমাদের বলেছে যে 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পরে মোট সরল সুদ কত টাকা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একদম সহজ ভাষায় দেওয়া আছে যে সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলাটা আমরা জানি যে এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100, তো সেটা আমাদের অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100। না, প্রিন্সিপালটা এখানে কত, প্রিন্সিপালটা হচ্ছে 8,930 টাকা, তাহলে পি এর জায়গায় আমরা লিখবো 8,930, সময়টা হচ্ছে 5 বছর, আর রেটটা হচ্ছে 8%। ঠিক আছে, এইটাকে ক্যালকুলেট করলেই তোমার এসআইটা পেয়ে যাবো আমরা। তাহলে এখান থেকে একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে গেলে হচ্ছে 2, 2 দিয়ে গেলে হচ্ছে 4, 4 দিয়ে গুণ করলে আনসারটা চলে আসবে 4 3 12, হাতে রইলো 1, 4 9 27, না 4 9 হচ্ছে 36, 4 3 12, হাতে রইলো 1, 4 9 36, 36 রেখে 37, হাতে রইলো হচ্ছে 3, আর 4 8 32, আর 3 হচ্ছে 35, তাহলে তোমার আনসারটা হচ্ছে 3572, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। ঠিক আছে, তো এরকম প্রশ্ন, এত ইজি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়, WBPSC ক্লার্কেও কিন্তু আগের বছর এই ধরনের সিম্পল প্রশ্ন এসেছিল। তো এরকম আসলে তো বেশ ভালোই, তাই না? আচ্ছা, নেক্সট। এখানে আমাদের বলেছে দুইটি সংখ্যার লসাগু এবং সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা যদি এটা হয় তাহলে অপর সংখ্যাটি কত। আমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে রিপিট হয় এবং আমরা ছোটবেলা থেকে যে ফর্মুলাটা শিখে আসছি সেটাকে অ্যাপ্লাই করব, অর্থাৎ গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, আচ্ছা গসাগু কত বলেছে, গসাগু হচ্ছে তোমার 33, আর লসাগু হচ্ছে 2336, 76। আচ্ছা, তাহলে সংখ্যা দুটির মধ্যে একটা সংখ্যা আমাকে বলে দিয়েছে 297। ঠিক আছে, তাহলে অপর সংখ্যাটি আমাকে বের করতে বলেছে। তাহলে অপর সংখ্যা বের করতে গেলে এই দুটোর গুণফলকে 297 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অপর সংখ্যা মানে হচ্ছে এইটা ডিভাইডেড বাই 297। আচ্ছা, আমরা 11-এর বিভাজ্যতা নিয়ম জানি যে এই দুটোকে যোগ করলে 7 আর 2 9, 9 9 মিলে যাচ্ছে, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে, তাহলে 11 দিয়ে গেলে হচ্ছে 3, 11 দিয়ে গেলে 11 দুগুণে 22, 7 77, 7 11 77, 3 দিয়ে গেলে 9, আর 9 দিয়ে যদি এটাকে ভাগ করে দাও অ্যান্সার চলে আসবে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 5 57, 6 9 54, 330, 4 9 36, তাহলে তোমার ফাইনাল অ্যান্সারটা হচ্ছে 264, অর্থাৎ অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা সলভ করার আগে বলে দিই এটার অপশনগুলো একটু ভুল আছে, তো এই চারটের কোনোটাই হবে না। তো চলো দেখি কিভাবে করা যেতে পারে এটাকে। 3জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে এবং 6জন বালকও ওই একই কাজ 18 দিনেই করে। দেখো, দুজনের ক্ষেত্রেই 18 দিন লাগছে, তাই না? তাহলে দুজনের ক্ষেত্রেই যেহেতু একই দিন লাগছে, তাহলে আমরা এটা বলতে পারি যে 3জন লোক মানে যতটা কাজ করবে 6জন বালক ততটাই কাজ করবে। তাহলে আমরা এটা কম্পেয়ার করতে পারি যে 3জন লোক ইকুয়াল টু 6জন বালক। তাহলে একটা লোক মানে কত হবে, একটা লোক মানে হচ্ছে 2জন বালক, 6কে 3 দিয়ে ভাগ করে 2। ঠিক আছে, একটা লোক মানে 2জন বালক, তাহলে একটা লোক মানে 2জন বালক যদি হয়, আমাদেরকে জানতে চেয়েছে 4জন লোক এবং 4জন বালক কতদিনে করবে। ঠিক আছে, 4জন লোক আর 4জন বালক কতদিনে করবে। না দেখো,
আমরা এখানে বের করেছি যে একটা লোক মানে হচ্ছে দুজন বালক। তাহলে একটা লোক মানে যদি দুজন বালক হয়, তাহলে চারটে লোক মানে কত হবে? 4 দুগুণে 8, 8জন বালক হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম 8জন বালক, এখান থেকে পাচ্ছি 4জন বালক, দুটোকে যোগ করলে 12জন বালক। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নটা একটু ছোট হয়ে গেল, তাই না? প্রশ্নটা কি ধরনের দাঁড়ালো না, এদিকে 6জন বালক যদি 18 দিনে কাজ করে, তাহলে 12জন বালক কতদিনে কাজটা কমপ্লিট করতে পারবে? প্রশ্নটা ছোট হয়ে গেল। তাহলে আমরা লিখছি কি 6জন বালক করছে 12 দিনে, এই 6জন বালক করছে 18 দিনে। তাহলে প্রশ্নটা হচ্ছে 12জন বালক কতদিনে করছে। আচ্ছা, আমরা জানি যে লোক সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে দিন সংখ্যা হ্রাস পায়, তাই তো? তাহলে লোক সংখ্যা মানে এখানে 6জন বালক থেকে 12জন বালক যখন ডবল হচ্ছে, তাহলে দিন সংখ্যা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এখানে 6-এর ডবল হচ্ছে 12, তাহলে যখন এখানে 2 গুণ হচ্ছে, এখানে তোমার 2 দিয়ে ভাগ হবে, অর্থাৎ ফাইনালি অ্যান্সারটা 18কে 2 দিয়ে ভাগ করলে 9 দিনে হবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? আমি প্রথম থেকে এটাকে আবার রিপিট করছি যে তোমাকে প্রশ্নে বলেছে 3জন লোক 18 দিনে করছে, আবার 6জন লোকও সে 18 দিনে করছে, তার মানে দুজনেই যেহেতু 18 দিনে কমপ্লিট করছে, তাহলে আমরা এটা বলতে পারি যে 3জন লোক মানে 6জন বালক, একটা লোক মানে কতজন বালক। আমরা কি করলাম? কনভার্ট করলাম। কনভার্সনের পরে আমাদের যে প্রশ্নটা ছিল সেইটাকে আমরা ছোট করে নিলাম যে 4টে লোক মানে কতজন বালক। ঠিক আছে, তাহলে টোটাল বালকের সংখ্যা যখন বেরিয়ে গেল 12জন বালক, আমাদের প্রশ্নটা ছোট হয়ে গেল যে 6জন বালক করছে 18 দিনে, তাহলে 12জন বালক করবে কত দিনে, এবং সেটাকে সলভ করলেই তোমার অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, এস থেকে আমাদের একটা প্রশ্ন দিয়েছে, 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল হচ্ছে 3:4, 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 7:8, বি এর বর্তমান বয়স কত? তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আগের প্র্যাকটিস ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম। তো সেই রেশিও মেথড যেটা বলেছিলাম, তাহলে সেইভাবে এটাকে আমরা কিন্তু সলভ করব, যে 7 বছর আগে ছিল হচ্ছে 3:4, আর 9 বছর পরে তোমার এখানে হচ্ছে 7:8। তাহলে আমাদের সবার প্রথমে দেখতে হয় এই যে গ্যাপটা আছে সেই গ্যাপটা সমান হচ্ছে কিনা। তাহলে 3 থেকে যদি আমি 4 যোগ করি তাহলে হচ্ছে 7, আবার 4 থেকে 8-এর গ্যাপটা হচ্ছে তোমার 4। ঠিক আছে, তাহলে দুটো ক্ষেত্রেই আমাদের গ্যাপটা হচ্ছে 4। তো সেই জন্য আমরা বলতে পারি যে 4 একক মানে হচ্ছে কত বছর বলবো? আচ্ছা, এখানে সময়ের গ্যাপটা দেখো, 7 বছর আগে থেকে তুমি যদি 9 বছর পরেতে যাও, ঠিক আছে, এখন যে সালটা রয়েছে সেই হিসেবে তুমি যদি কম্পেয়ার করো এখন থেকে 7 বছর আগে আর এখন থেকে 9 বছর পরে, তাহলে এই দুটোর মধ্যে যে গ্যাপটা হবে সেইখানে দুটোকে যোগ করে দিতে হবে, অর্থাৎ 7 আর 9 যোগ করলে হচ্ছে 16। তাহলে তোমার এখানে 4 একক মানে আমরা বলতে পারি যে 16 বছর। তাহলে 1 একক মানে কত হবে? 1 একক মানে 16কে 4 দিয়ে ভাগ করলে 4 বছর। এইবার তোমাকে জানতে কি চেয়েছে? তোমাকে জানতে চেয়েছে যে বি এর বর্তমান বয়স কত হবে। তাহলে তুমি যে কোনো একটাকে সিলেক্ট করো। ঠিক আছে, প্রথমটা এ ছিল, তারপরটা বি ছিল। যদি আমি এইটাকে সিলেক্ট করি তাহলে সেই ক্ষেত্রে এটা ছিল বি এর 7 বছর আগেকার বয়স। তাহলে আমি 4 একক মানে 16 বছর তো পেয়েই গেছিলাম। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে বি এর বয়স 7 বছর আগে ছিল কত না 16 বছর। তাহলে 7 বছর আগে যদি 16 বছর হয় তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে আমাদের 7 যোগ করতে হবে, তাই না? তাহলে 16-র সাথে তুমি যদি 7 যোগ করো তাহলে 16-র সাথে 7 যোগ করলে তোমার অ্যান্সারটা হবে 23, অর্থাৎ বি এর বর্তমান বয়স হচ্ছে 23 বছর। ঠিক আছে, তোমরা উল্টোটাও করতে পারতে, তোমরা যদি 8 ধরতে তাহলে 8-এর ভ্যালুটা কত বেরোতো না, 8-এর ভ্যালুটা বেরোতো হচ্ছে 4-এর ডবল মানে 16 ডবল হচ্ছে 32। তার মানে তোমার সেখানে বেরোতো কি যে 9 বছর পরে বিয়ের বয়স হচ্ছে 32 বছর। তাহলে 32 থেকে তুমি যদি 9 বিয়োগ করতে তাহলে সেক্ষেত্রেও তোমার কিন্তু অ্যান্সার 23 হতো, অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করলেই তোমার কিন্তু হবে। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাসটা এখানেই এন্ড করছি। তো এরকম আরো প্র্যাকটিস সেট দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখো। চলো।